আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুইজারল্যান্ডের জেনেভার ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমাদের ইনুসের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইটা আমি মনে করি আমাদের আন্তর্জাতিকভাবে, আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইনুসের বিরুদ্ধে এবং জামাত শিবিরদের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে। আমাদের সেই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে এই লড়াইটা চালিয়ে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন এবং ইনুসকে হটাতে হলে আমাদের আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে, হিউম্যান রাইটস রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে, সেই অর্গানাইজেশনগুলোতে আমাদের ইনুসের বিরুদ্ধে এবং ইনুসের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সে অভিযোগগুলো দিতে হবে। হিউম্যান রাইটস রিলেটেড 4টা অর্গানাইজেশন আছে আন্তর্জাতিকভাবে। 4টা অর্গানাইজেশন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এই 4টা অর্গানাইজেশন আছে। এই 4টা অর্গানাইজেশনে আমরা ইনুসের বিরুদ্ধে আমরা মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন লঙ্ঘনের তার জন্য আমরা এই 4টা অর্গানাইজেশন ইনুসের বিরুদ্ধে আমরা পিটিশন দিতে পারি, অভিযোগ দাখিল করতে পারি। কারণ বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সো কোন কোন গ্রাউন্ডে আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলো এক্সপ্লেন করছি। আপনারা পৃথিবীর যেই দেশে আছেন, সেই দেশে ব্যক্তি পর্যায়ে হোক অথবা সাংগঠনিকভাবে হোক, আপনারা এই পিটিশনগুলো দায়ের করতে পারেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা নির্দেশনা আছে এবং আমরা জানি প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে কেন সব কাজে, যে বর্তমানে বাংলাদেশে ইনুস যে মানবাধিকার লঙ্ঘন করছে তার জন্য আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করতে হবে। আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে অবহিত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আর সেই কাজটি যদি আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইনুসের পতন নিশ্চিত। আর সেই কাজটি যদি করতে আমাদের যত দেরি হবে, আমাদের রাজপথে আমাদের ঘুরে দাঁড়ানো তত দেরি হবে। তাই সবাইকে বলবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আপনারা সবাই গুরুত্বর সাথে নিয়ে আপনারা সবাই এই 4টা অর্গানাইজেশনে ইনুসের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করবেন। কোন কোন গ্রাউন্ডে ইনুসের বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করতে পারবেন আমি একটু তুলে ধরছি আপনাদের সুবিধার্থে, যে আপনারা এটার জন্য আপনাদের আইনজীবী হতে হবে না বা আইনের ছাত্র হতে হবে না। ব্যাপারটা একেবারে সহজ। যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে কতগুলো আর্টিকেল আছে মানবাধিকার লঙ্ঘনের, সে আর্টিকেলগুলো যদি ভায়োলেশন হয়, অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল, সেই আর্টিকেলগুলোর অনুসারে আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে বা স্টেটের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করতে পারবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। সো আমি আর্টিকেলগুলো এবং বিষয়গুলো আপনাদের কাছে একটু পরিষ্কার করে তুলছি যাতে আপনারা সহজে এই পিটিশনগুলো বা অভিযোগগুলো দায়ের করতে পারেন। সেটা হচ্ছে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের কতগুলো আর্টিকেল আছে। যেমন আর্টিকেল 2 ইউরোপিয়ান কনভেনশন অফ দ্য হিউম্যান রাইটস, সেটা হচ্ছে রাইট টু লাইফ, মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে বাঁচার অধিকার আছে। সেই যদি বাঁচার অধিকার যদি লঙ্ঘিত হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 2 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, সে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সে নালিশ করতে পারবে। সো বাংলাদেশে এখন আপনি বলেন যে বাংলাদেশে রাইট টু লাইফ কি আছে? বেঁচে থাকার অধিকার কি আছে? আওয়ামী লীগের নেতাদেরকে দেখলেই তো পিটিয়ে মারছে, যুবলীগের নেতাদেরকে দেখলেই পিটিয়ে মারছে, ছাত্রলীগের নেতাদেরকে দেখলেই পিটিয়ে মারছে। তাদের রাইট টু লাইফ নাই। তার মানে এটা স্পষ্টতই আর্টিকেল 2 অফ দ্য হিউম্যান রাইটস অফ ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটা ভায়োলেশন করা হয়েছে। সেখানে আমাদের কি করতে হবে? তাহলে এই আর্টিকেলের অধীনে এটাকে স্পষ্টভাবে উল্লেখ করে আপনারা একটা পিটিশন বা অভিযোগ দায়ের করতে হবে। তারপরে হচ্ছে আর্টিকেল 3 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে বলা আছে টর্চার, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। এখন আপনি বলেন যে বাংলাদেশে কে মানুষদেরকে, নেতাকর্মীদেরকে টর্চার করা হচ্ছে? ও ডেফিনেটলি করা হচ্ছে। ইনহিউম্যান বিহেভিয়ার করা হচ্ছে, ডিগ্রেডিং ট্রিটমেন্ট করা হচ্ছে, ডেফিনেটলি ইনহিউম্যান, অমানবিক ব্যবহার করা হচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে আমরা আর্টিকেল 3 অধীনে আমরা পিটিশন দায়ের করতে পারি।
অভিযোগ দিতে পারি। আর্টিকেল 5 রাইট টু লিবারিটি অ্যান্ড সিকিউরিটি অফ পারসন, রাইট টু লিবারিটি কি আছে বাংলাদেশে? কোনো রাইট টু লিবারিটি নাই। তারা আর্টিকেল 6 রাইট টু ফেয়ার ট্রায়াল। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বলে রাইট টু ফেয়ার ট্রায়াল মানে প্রত্যেকেরই সঠিক বিচার, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কি কোনো ন্যায় বিচার কেউ পাচ্ছে? আদালতে মানুষ আসামিদেরকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, আদালতে মানুষদেরকে পিটানো হচ্ছে। শেখ হাসিনাকে জামাত শিবিরের বিচারক দ্বারা, জামাত শিবিরের আইনজীবী দ্বারা, তাজুলকে চিফ প্রসিকিউটর করে, একই দলের ব্যক্তিদেরকে জাজ, একই দলের ব্যক্তিদেরকে চিফ প্রসিকিউটর করে, আইনজীবী করে একটা ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাহলে কি রাইট টু লাইফ এখানে আছে? তা স্পষ্টতই তো আর্টিকেল 6 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটা ভায়োলেশন হয়েছে। সো তাহলে আমরা এটা একটা পিটিশন দায়ের করতে পারি, আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তারপরে আরও আর্টিকেল আছে, আমরা সবগুলো বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে। যেমন আর্টিকেল 7 অফ ইউরোপিয়ান কনভেনশন অফ দ্য হিউম্যান রাইটস, নো পানিশমেন্ট উইদাউট ল, মানে কাউকে শাস্তি দেওয়া যাবে না আইন বহির্ভূতভাবে। তো বাংলাদেশে কি এটা হচ্ছে? কোনো আইনই তো বাংলাদেশে মানা হচ্ছে না। রাস্তায় মপ করে ধরে যাদেরকে পিটানো হচ্ছে, আবার যাদেরকে পিটানো হচ্ছে যারা ভিকটিম, আর তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। তার মধ্যে স্পষ্ট তার আর্টিকেল 7 ভায়োলেশন হচ্ছে। ফ্রিডম অফ থট, কনসায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, আর্টিকেল 9 ইউরোপিয়ান কনভেনশন অফ দ্য হিউম্যান রাইটস। এটা কি আছে? কেউ কি রিলিজন বাংলাদেশে প্র্যাকটিস করতে পারে? ফ্রিডম অফ থট, তাদের চিন্তা ভাবনা প্র্যাকটিস করতে পারে? আজকে আবুল সরকারকে তো গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হয়েছে বাউল গান গাওয়ার জন্য, এবং তার যে সমর্থকরা আছে তাদেরকে পিটিয়ে পুকুরে ফেলা হয়েছে। তাহলে কি এটাকে আর্টিকেল 9 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস ভায়োলেশন হয় নাই? স্পষ্টতই সবগুলো, আর যেই কয়টা আর্টিকেল বললাম, আর্টিকেল 2, 3, 5, 6, 7 and 9 ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, all the rights has been violated by Mr. Yunus and this government. সো এখন আমাদের কথা হচ্ছে যে ভাই, এটা বোঝার জন্য আপনার বড় কোনো আইনজীবী হতে হবে না বা আইনের ছাত্র হতে হবে না, সহজ। এই রাইটসগুলো ভায়োলেশন বাংলাদেশে হচ্ছে। সো এখন আমরা কি করতে পারি? যারা আমরা প্রবাসে যারা বসবাস করি, বিভিন্ন দেশে যারা বসবাস করি, এমনকি বাংলাদেশে যারা বসবাস করি, আমরা কি করতে পারি? শোনেন, আমরা পিটিশন দায়ের করতে পারি, লিখিত অভিযোগ দায়ের করতে পারি। এপিতে বাংলাদেশের মতো এত কমপ্লিকেটেড না বিষয়গুলো। ইউরোপিয়ান এবং আমেরিকার যে বিষয় মানবাধিকার সংস্থাগুলো, এগুলো হচ্ছে একেবারে সহজ। যে কেউ ব্যক্তি পর্যায়ে অথবা সাংগঠনিকভাবে কোনো অর্গানাইজেশনের অধীনে এই পিটিশন দায়ের করা যায়, এই অভিযোগগুলো দেওয়া যায়। ধরুন আপনার অর্গানাইজেশনগুলোর মধ্যে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। সো ফর এক্সাম্পল আপনাকে যদি বলি, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল, এখানে যদি আপনি একটা অভিযোগ দায়ের করতে চান ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশে যে ইউনূস যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষকে নির্বিচারে মানুষকে হত্যা করছে, জেলে দিচ্ছে, নির্যাতন করছে, এগুলো যদি আপনি দায়ের করতে চান, এক ভেরি সিম্পল, আপনি একটা ফর্ম ডাউনলোড করবেন, ওখানে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ডাউনলোড করবেন। সেই ফর্মের মধ্যে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে, আপনি কিভাবে কি লিখবেন, একদম পয়েন্ট আকারে উল্লেখ আছে। ওরা উল্লেখই করে দিয়েছে, আপনি শুধু নিচে লিখে, এটা ব্যক্তির নামে হলে ব্যক্তির নামে, অর্গানাইজেশনের নামে হলে অর্গানাইজেশনের নামে, আপনারা এটা দিয়ে এটা ইমেল করে সাবমিট করে দিতে পারবেন। এটা একটা ওয়ে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যদি চান ইন পার্সন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, এই যে এই বিল্ডিং, এখানে এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সাবমিট করতে পারেন, হ্যান্ড ওভার করতে পারেন, যদি তারা অ্যালাউ করে। সো আপনি এই কাজগুলো আমাদের করতে হবে। এগুলো একেবারে সহজ, কঠিন কোনো কাজ নাই। আমি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যত অর্গানাইজেশন আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী যতগুলো সংগঠন আছে, সবাইকে বলবো প্রত্যেকে এই কাজটি করার জন্য। এটা নেত্রীর নির্দেশনা, নেত্রী সব কিছু খুলে বলা যায় না। আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সো আপনাদের প্রতি নেত্রী নির্দেশনা পৌঁছে দিচ্ছি, সবাই এই কাজটা করবেন। এবং আরেকটা কথা বলি, যে কেউ যদি মামলা করতে চান, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি মামলা করতে চান, সেটা হচ্ছে নেদারল্যান্ডে ICC-তে, তাহলে আপনার আইনজীবী লাগবে। সো আপনারা যদি কেউ আইনজীবী নিয়োগ করতে চান, এই 4টা অর্গানাইজেশন আছে, এই 4টা অর্গানাইজেশনে যদি কেউ কোনো কিছু করতে চান, অভিযোগ দায়ের করতে চান, পিটিশন দিতে চান, অথবা যদি মামলা করতে চান, তাহলে আপনাদের যে লজিস্টিক সাপোর্ট লাগবে, যে হেল্প লাগবে, আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে সহযোগিতা করব। কি হেল্প লাগবে আপনাদেরকে বলেন, কি করতে হবে আপনাদেরকে বলেন, আপনারা বলেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। যত বেশি পিটিশন, যত বেশি অভিযোগ, যত বেশি মামলা হবে,
তত বেশি এগুলো প্রমাণিত হবে, এভিডেন্স কালেক্ট হবে, এবং যে মানবাধিকার সংস্থাগুলো আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে তারা এগুলো সম্পর্কে অবহিত হবে এবং ইউনূসের বিরুদ্ধে তত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেবে, তত তাড়াতাড়ি বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে, তত তাড়াতাড়ি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতে পারবে। তাই আমি সবাইকে বলবো, সবার জায়গা থেকে আসুন, সকলে ঐক্যবদ্ধভাবে সবার জায়গা থেকে মনোযোগ দিয়ে, মন থেকে, দিল থেকে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে, দিল থেকে দলের জন্য কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব, কঠিন কোনো কাজ নাই। আসুন সকলে মিলে আমরা এই কাজগুলো করি। আমরা ইন্টারন্যাশনাল যে 4টা অর্গানাইজেশন আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই 4টা অর্গানাইজেশনে আমরা কমপ্লেনগুলো দেই, পিটিশন দেই, এবং সাথে সাথে যেই আন্তর্জাতিক নিউজ সংস্থাগুলো আছে, বিবিসি, আল জাজিরা, রয়টার্স, স্কাই, সবগুলোতে আমরা বিভিন্ন তথ্যচিত্র প্রমাণ পাঠাই যে বাংলাদেশে কীভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এগুলো আমরা যেন সকলে মিলে এই কাজগুলো যেন করি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা। ঢাকার রাজনীতিতে হঠাৎ এক নতুন কৌতূহল। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে 3 দিনের সফরে ঢাকায় এসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, আরো কয়েকজন আমাদের বিডার চেয়ারম্যান, এর পাশাপাশি বিএনপি, জামাত, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি চলে গেছেন আজকে। ব্যতিক্রম হলো, ভুটানের কোনো প্রধানমন্ত্রী আগে এমনটা কখনো করেননি, মানে এত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। এ কারণেই অনেকে প্রশ্ন করছেন, এটা কি শুধুই কূটনীতি, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভুটান নতুন কোনো ভূমিকা নিতে যাচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, মোদির ভুটান সফরের কয়েকদিন পরই তোবগে এলেন ঢাকায় এবং সরকারি বেসরকারি পর্যায়ে ব্যস্ত সময় কাটালেন। প্রশ্ন হচ্ছে যে এটা কি কাকতালীয় ব্যাপার কিনা, নাকি খুবই পরিকল্পিতভাবে ভারতের বার্তাবাহক হয়ে এসেছে ভুটান। ভুটানের প্রধানমন্ত্রীরা অতীতে যখনই বাংলাদেশে এসেছেন আমরা দেখেছি তারা ফোকাসড থেকেছেন ব্যবসা নিয়ে, জলবিদ্যুৎ নিয়ে কি করা যায়, শিক্ষা খাতে এবং উন্নয়ন খাতে, যোগাযোগ ইত্যাদি খাতে সহযোগিতার মতো বিষয় নিয়ে তারা কথা বলেছেন, আলোচনা করেছেন। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভুটান কখনোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত হয়নি, কথা বলেনি। আসলে এটা তাদের কূটনৈতিক নীতিরই অংশ, মানে অনেকটা নন ইন্টারফিয়ারেন্স, কোনো কিছুতেই অন্যের রাজনীতিতে ইন্টারফিয়ার না করা। কিন্তু এবার ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় সরকারি বেসরকারি পর্যায়ে যে মিটিংগুলো করলেন, এটাকে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে অনেকে বলছেন পলিটিক্যাল আউটরিচ। এ ধরনের কাজ সাধারণত করে থাকে কারা? যুক্তরাষ্ট্র করে, যুক্তরাজ্য করে, ভারত করে, চীন করে, কিন্তু ভুটান কখনোই করেনি। তাই প্রশ্ন যাচ্ছে, এবং এটি স্বাভাবিক, যে ভুটান হঠাৎ রাজনৈতিকভাবে এত অ্যাক্টিভ হলো কেন? এমন প্রশ্নের পেছনে লজিকও আছে। আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফর করেছেন 2 দিনের জন্য। লালকেল্লায় আপনার বোমা বিস্ফোরণ হয়েছে, তারপরও তিনি সেখানে গিয়েছেন। বলা হচ্ছে এটা ছিল ভারতের জন্য অত্যন্ত কৌশলগত একটি সফর। সেখানে 2 দেশের মধ্যে, ভারত এবং ভুটানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত পরিচালনা, বাণিজ্য আরো নানান বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও নাকি উঠে এসেছিল। এটি একটি সূত্র জানিয়েছে, সত্য মিথ্যা বলা মুশকিল। নাম প্রকাশ না করার শর্তে কূটনৈতিক সূত্রটি জানিয়েছে, ওই আলোচনায় ভারতের প্রধান কৌশলগত লক্ষ্য ছিল বাংলাদেশে যেন স্থিরতা থাকে, স্ট্যাবিলিটি থাকে, পলিটিক্যাল, এবং দেশের নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে দূরত্ব তৈরি না করে, মানে সামনে নির্বাচন যারা আসবে, মানে এরকম একটি বিষয় ব্রডার স্কেলে আমার মনে হচ্ছে। এ কারণেই প্রশ্ন উঠছে, তোবগে কি মোদির কোনো বার্তা নিয়ে ঢাকায় এসেছিলেন? এবারের সফরে ভারত ভুটানকে কি কি দিয়েছে এটা যদি একটু দেখি। সফরে গেছেন মোদী, কিন্তু কি কি দিয়েছেন সেটা পর্যালোচনা করলেও কিন্তু কিছু ক্লু মিলতে পারে। এমনিতেই ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, সহযোগিতার ক্ষেত্রটা যদি দেখি, তো এবারও এমন অনেক সহযোগিতার ক্ষেত্র তারা আরো উন্মোচিত করেছে। আমি 2-3টি শুধু বলছি। 4000 কোটি রুপি, 40 বিলিয়ন রুপির ক্রেডিট লাইন তারা দিয়েছে ভুটানকে, ভারত দিয়েছে। তারপরে পুনাত সাংচু 2 একটি জলবিদ্যুৎ প্রকল্প, এটি উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
এছাড়া রেল যোগাযোগ বা এমনিতে সড়ক যোগাযোগ এইসব চুক্তি সহ বেশ কিছু চুক্তি করা হয়েছে। ভুটান ভারত সম্পর্ককে অসাধারণ উচ্চতায় উন্নীত করার প্রত্যয় এসেছে, ঘোষণাও এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মোদির এবারের সফর ভুটানের জন্য বিশেষ কিছু ছিল, এটি কূটনীতিকরাই বলছেন। এবং ঠিক তার কয়েকদিন পরই ভুটানের প্রধানমন্ত্রী কেন ঢাকায় এলেন এবং একাধিক দলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক সংলাপ করলেন, এটি কূটনীতিকরা বলছেন। আসলে তো বৈঠক করেছেন তারা, সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সেখানে পলিটিক্যাল কথাও হয়েছে। এবার ভুটানি কোন প্রধানমন্ত্রীর একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মিটিং, এটা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ইতিপূর্বে দেখা যায়নি। এ কথাটা আমি আগেও বলেছি। এখানেই প্রশ্ন আসে, শেরিং তোবগে, ওনার নামটি বলতে গিয়ে ট বলবো না ত বলবো, এই দ্বিধাটি কাজ করে। মানে প্রশ্নটি হচ্ছে যে শেরিং তোবগে কি দলগুলোর সঙ্গে কেবল সৌজন্য সাক্ষাৎ করেছেন, নাকি বার্তা দিয়েছেন দ্রুত সমঝোতা করুন, স্থিতিশীলতা নিশ্চিত করুন? তোবগের ঢাকা সফরে যা যা ঘটেছে তা সম্পূর্ণ কাকতালীয় হতে পারে, আবার সম্পূর্ণ পরিকল্পিতও হতে পারে। এজন্যই রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় প্রশ্নটি ঘুরছে, ভুটান কি সত্যিই ভারতের মেসেঞ্জার? তোবগে বিশেষ কোনো বার্তা নিয়ে এসেছিলেন ঢাকায়? আসলে এই প্রশ্নের জবাব দেবার মতো সরাসরি কোনো তথ্য বা সাক্ষ্য প্রমাণ আমার হাতে নেই। তবে এটা তো সবাই জানেন, ভুটানের পররাষ্ট্রনীতি বাস্তবেই ভারতের সঙ্গে দারুণ সমন্বিত। হিমালয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতায় ভুটান ভারতের স্বার্থকে প্রায় প্রতিনিধিত্ব করে, এটি অতীতে আমরা দেখেছি। তাই বিশ্লেষকদের মতে ঢাকায় তোবগের রাজনৈতিক টাচ পয়েন্টগুলো ছিল মূলত: এক, বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনা সম্পর্কে ধারণা নেওয়া; দুই, ভারতের জন্য একটি গ্রাউন্ড রিপোর্ট তৈরি করা; তিন, ভবিষ্যৎ রাজনৈতিক ফ্রেমওয়ার্ক ভারতের পক্ষে স্থিতিশীল কিনা সেটা পরিমাপ করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইস্যুগুলো। এবং এটা যদি সত্য হয় তাহলে বলতেই হবে তোবগের সফর নিছক কূটনৈতিক ছিল না, বরং ভারতের কূটনীতি বর্ধিত সংস্করণ ছিল। এছাড়াও আরো কিছু ইন্ডিকেটর আছে এখানে, সেটা আমরা দেখতে পারি। সেটা হচ্ছে, এক, ভুটান ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র। সবাই জানি সাউথ এশিয়ায় ভারতের সবচেয়ে স্টেবল অ্যালাই হলো ভুটান। এই দুই দেশের সম্পর্ক হলো ট্রাস্ট বেসড, আস্থার উপরে, বিশ্বাসের উপরে। দুই, ভুটান নিজের সিদ্ধান্তে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢোকে না, মানে এই সিদ্ধান্তটি তারাই নিয়েছে, তারা ঢোকে না, ঢুকবে না। তাহলে এবার কেন ঢুকলো, এই প্রশ্নটি আসছে। তিন, বাংলাদেশে নির্বাচনের আগে ভারতের সাধারণত বেশি সক্রিয় ভূমিকা থাকে, আমরা অতীতে এটি দেখেছি, কিন্তু এবার সঙ্গত কারণেই ভারত প্রকাশ্যে খুব নীরব। এই অবস্থায় ইন্ডিয়াস সাইলেন্ট ডিপ্লোমেসি ভায়া ভুটান, অনেকেই এমন ধারণা পোষণ করছেন, কূটনীতিকদের অনেকে এমনটি বলছেন। চার, তোবগের বক্তব্যগুলো খুব কূটনৈতিক। বিএনপি, জামাত, এনসিপি এবং সরকারের বিভিন্ন জনের সঙ্গে যখন তারা কথা বলেছেন তোবগে, তিনি বলেছেন ভুটান নিরপেক্ষ নির্বাচন চায়। দর্শক খেয়াল করবেন, ভুটান নিরপেক্ষ নির্বাচন চায়, যে সরকারি ক্ষমতায় আসুক ভুটান তার সঙ্গেই কাজ করবে। এই ধরনের কথা বলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, এরা বড় বিশ্ব মডেলরা, ছোট দেশগুলো এগুলো বলে না। কারণ আমরা দেখেছি অতীতে এই ধরনের স্টেটমেন্ট ছোট দেশগুলো তখনই দেয় যখন তাদের অবস্থান বড় কোনো কূটনৈতিক সমন্বয়ের অংশ হয়। এক্ষেত্রে যদি ভারতের কূটনৈতিক ওই যে বর্ধিত অংশ যদি বিবেচনা করি আমরা, তাহলে কূটনীতির বর্ধিত অংশ যদি হয়। দর্শক এখানে একটি বিষয় খেয়াল করেছেন, তোবগের এই সফর তিন দেশের সম্পর্কের একটা ত্রিভুজ তৈরি করেছে: বাংলাদেশ, ভুটান এবং ভারত। এবং এই ত্রিভুজে ভারত হলো মূল চালক। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন সম্ভাবনা আছে ভারত হয়তো বাংলাদেশের নির্বাচন নিয়ে নরম কঠোর মেসেজের একটি ব্যালেন্সড ভার্সন, ভারসাম্যপূর্ণ একটি ইঙ্গিত বা মত দিতে চাইছে, তাও ভুটানের মাধ্যমে। আপনি তো জানেন, বন্ধুর মতো করে বললে কথা মানুষ শোনে, কিন্তু নিরপেক্ষ বন্ধুর বলা কথা মানুষ বেশি শোনে। আপনিও শোনেন, আমিও শুনি। ভুটান হয়তো সেই জায়গাটায় নিরপেক্ষ বন্ধু হিসেবে উভয়ের জন্য ভূমিকা রাখতে চেষ্টা করছে, অনেক বিশ্লেষক এমনটি মনে করছেন। আরেকটি বিষয় লক্ষণীয়,
যে মিটিংগুলো করেছেন তিনি, যাদের সঙ্গে করেছেন, এই মিটিং থেকে বেরিয়ে কোনো পক্ষই নির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি। তারপরও যেসব ইঙ্গিত মিলেছে বা পাওয়া গেছে সেগুলো হলো, তোবগে বারবার উল্লেখ করেছেন স্থিতিশীলতা জরুরি, কোট আনকোট, খেয়াল রাখবেন। বলেছেন ভুটান দক্ষিণ এশিয়ার শান্তি ও সংলাপ চায়। কোন দলই তোবগেকে তাদের পক্ষে অ্যাডভোকেট দাবি করেনি বা করতেও বলেনি, কিন্তু সব দলের মন্তব্যে একটাই কথা, তিনি মানে তোবগে পরিস্থিতি বুঝতে চেয়েছেন। এর মানে কি? এটা কি কোনো সাধারণ মানে সফরের লক্ষণ? তাহলে কি বলতে পারি তোবগে হলেন নতুন মধ্যস্থতাকারী ভারত এবং বাংলাদেশের মধ্যে? চিন্তা করলে কি ক্ষতি কি আছে বা লাভ কি আছে সেটি দেখব। ভুটানের প্রথম রাজনৈতিক আউটরিচের মাধ্যমে ঢাকার নির্বাচন নিয়ে সফট মেডিটেশন চলছে এখন, এই প্রশ্নটি আসে। কিংবা ঠিক আনুষ্ঠানিক মধ্যস্থতা না হলেও বিশ্বাসযোগ্য তৃতীয় পক্ষ হিসাবে অন্য পক্ষগুলোকে একটু স্থির রাখতে এবং বিশেষ করে ভারতের মোড বুঝাতে মানে বাংলাদেশকে ভুটান কি ভূমিকা রাখতে চেষ্টা করেছে? যদি করে থাকে তাহলে এটাকে বলা যেতে পারে ব্যাক চ্যানেল সিগন্যালিং। কূটনীতিকরা সহজেই বুঝবেন এই ভাষাটি। প্রিয় দর্শক, মানে সরাসরি এমন কোনো প্রমাণ নেই যে তোবগে ভারতের বিশেষ বার্তা বয়ে এনেছেন, কিন্তু ওই যে বললাম ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় সিরিজ রাজনৈতিক বৈঠক, এটা যেমন অভূতপূর্ব, তেমনি মোদির সাম্প্রতিক ভুটান সফরও খুবই তাৎপর্যপূর্ণ। তাই বলা যায় পলিটিক্যাল প্লাস স্ট্র্যাটেজিক সিগন্যালিং এই দুটোর সমন্বয় হওয়ার সম্ভাবনা এখানে খুবই জোরালো। এটা কূটনীতি এবং রাজনীতির মাঝামাঝি এক ধরনের অ্যাক্টিভিটি, যেটা ছোট দেশগুলো সাধারণত করে না। তোবগের সোশ্যাল মিডিয়া পোস্টেও খুঁজেছি, সেখানে রাজনীতি নিয়ে এই যে তিনি এসছেন, এই রাজনীতির কোনো কথা সেখানে নেই। তার মানে তিনি নিরপেক্ষ দূত হিসেবে এসেছিলেন, এটি বোঝা যাচ্ছে। এজন্যই বিশ্লেষকরা বলছেন এই সফর বাংলাদেশে যে নতুন ধরনের কূটনৈতিক সক্রিয়তার সূচনা করেছে তা আগামী নির্বাচন পর্যন্ত অনেক বড় ভূমিকা রাখতে পারে। শেষ করব দুটি কথা দিয়ে। বাংলাদেশের রাজনীতিতে ভুটান ফ্যাক্টর কি তাহলে নতুন অনুঘটক হতে চলেছে, নাকি যা যা ঘটেছে সবই কাকতালীয় ছিল? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ আপনারা আজকে এতটি মাস আমাকে সাবস্ক্রাইব করে এবং উৎসাহ দিয়ে আমার চ্যানেল এবং আমাকে এই পর্যায়ে তুলে এনেছেন যে এখন লাখো মানুষ শুনে আমার কথা। তাই আপনাদের সকলকেই ধন্যবাদ। আমার এই ভিডিওটি গতকাল রাতেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি গতকাল রাতে দিতে পারিনি, তাই দুঃখিত। তাই আজ সকালেই দিলাম আপনাদেরকে। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে অত চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কেন বললাম যে বাংলাদেশে ইন্ডিয়া কি সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা। এটার কারণ কি শেখ হাসিনা বিরুদ্ধে রায়, ফাঁসি হয়ে রায় দিয়েছে এই জন্য কিনা? না, এই জন্য না। আসলে পুরো দক্ষিণ এশিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশও নিরাপত্তার হুমকির ভেতরে চলে গেছে। তার কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট, যারা মৌলবাদীদের আতুরঘর হিসেবে পরিচিত, সেটা এবং নিরাপত্তাহীনতা, কোনো ব্যালেন্স নেই, কোনো কিছু নেই, যার কারণে বাংলাদেশের অবস্থা আসলে এখন হুমকির মুখে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক, যেটা সারা বিশ্বের অনেক লোকে পড়ে, ইন্ডিয়াতে কোটি লোক পড়ে, এটা অনলাইন অফলাইন প্রিন্টিং বিভিন্নভাবে প্রকাশিত হয়। এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে সুপরিচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্ট ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা। মানে যে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে। সেই পত্রিকাটির নাম হচ্ছে ডেকান ক্রনিক্যাল। ডেকান ক্রনিক্যাল, আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার, আর ব্যাক সাইডেও দেখবেন, এবং আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিব। এই পত্রিকাতে একটা রিপোর্ট 15 তারিখে ছাপা হয়েছে,
যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পড়ে এবং দেখে যা বুঝলাম, এটা একটা বিভীষিকাময় অধ্যায়। ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে, দিল্লির দিল্লির যে রেড ফোর্ট বিস্ফোরণের পরিকল্পনা, এরা বলছে যে বাংলাদেশের লিঙ্ক পাওয়া গেছে। টোটাল ভারতের এই আপনার র থেকে শুরু করে আরো যে কয়টা 6টা 7টা আছে, এগুলো সবাই বলছে দিল্লির রেড ফোর্টের যে বিস্ফোরণ, সেখানে ওরা সরাসরি ঢাকা লিঙ্ক, মানে ঢাকার লিঙ্ক। এই বিস্ফোরণের সাপ্লাই যেটা হয়েছে, যে ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই হয়েছে পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত রুটে দিয়ে এসেছে। এটা ইন্ডিয়ান টেরর ট্রেল ট্রাম সরাসরি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী রুটে এই বিস্ফোরক গুলা গিয়েছে। এবং এইটার ব্যাপারে একটা বৈঠক হয়েছিল, এই গুলা ঢুকার সময় এবং কিভাবে কি করাবে এটার ব্যাপারে ঢাকার বনানীতে একটা বৈঠক হয়েছে, যেখানে 7জন ব্যক্তি উপস্থিত ছিলেন। টোটাল 7জন ব্যক্তি। সেই 7জন ব্যক্তি কারা, তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম, জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুত তাহিরির ঢাকা প্রধান। জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুত তাহিরির ঢাকা প্রধান। 2 নম্বরে আছে ইফতিসাম ইলাহি জাহির, পাকিস্তানের জামিয়াতুল মারকাজি আহিদের নেতা, মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। 3 নম্বরে ডক্টর নাসিরুল গনি, এটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, মানে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা দেখে সেই জন। ইব্রাহিম, এটা হচ্ছে ডাক্তার নজরুল গনি, আপনারা চিন্তা করতে পারেন। এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ, ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহিরির সমন্বয়কারী। 5 নম্বরে এবিটি, অস্ট্রেলিয়া বাংলা টিম এর 2 সদস্য। এটা হচ্ছে এবিটি, এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন। এবং সুমন আহমদ, সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ নাকি। এই 7জন ব্যক্তি, যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে আপনার সেক্রেটারি অফ দ্য হোম অ্যাফেয়ার্স বলতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝি আমরা, বা আপনার নিরাপত্তা বিভাগ পুরাটা, সে সহকারী। এবং আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজিজ, মানে হিজবুত তাহরির সমন্বয়কারী, সে ব্যাটাও ছিল। এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন, সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল, এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে, যে নাকি একটা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, সে মুর্শিদাবাদে যে পালাইয়াছিল। তার বাসায় এগুলো রাখা হয়েছিল, সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিচে, সম্ভবত ওই লোককে কট করে ফেলা হয়েছে। ওই লোককে কট করার পরেই এই কাহিনী হয়েছে। এখন ওরা যে বলছে ঢাকার বনানীতে যে মিটিংটা হয়েছিল, সেইখানে হচ্ছে যে আপনার পাকিস্তান জামিয়াতে, যেটা ওই যে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদি সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইলাহি জহির, সে ছিল আপনার ইয়েতে, কি বলে আপনার এই কনফারেন্স কলে। বাকিরা সেখানে টেবিলে সামনাসামনি বসে এটা কথা বলেছে। ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ড গুলো, এই যে ওখানে কথা হয়েছে, কে কে ঢুকেছে সেদিন বনানীর সে হোটেলে, সেগুলোর ভিডিও রেকর্ড, এগুলো সব ইন্ডিয়া চাচ্ছে। হয়তো এতক্ষণ রয়ের কাছে আছেও, আমরা হয়তো জানি না, কিন্তু সরকারকে বলছে যে এগুলো চেক করো, তোমরা তদন্ত করে আমাদের বলো। এই যখন অবস্থা, এই যে হিজবুত তাহিরি, তারপরে আপনার আনসারুল্লাহ বাংলা টিম, এদের সমস্ত সেলগুলো, যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্র ছাত্রী রিক্রুট করছে, যে এবং রিক্রুট করে এগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চল গুলোতে পাঠাচ্ছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোনো কন্ট্রোলিং এ নাই। যার কারণে ভারত
কিন্তু প্রচন্ড সতর্ক। এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক, কারণ হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে যেইভাবে আমরা চিল্লা চিল্লি করা হয়েছে যে মানে ফাটাই ফেলবো, মারি ফেলবো, 50 লাখ আমাদের হিজবুত তাহরীরের লোকজন আছে, এগুলো বলে টলে তো আমরা একাকার করছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা, তার নেতা, তার প্রধান নেতা পাকিস্তানে একটা জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চুপ বসে নাই, এই আপনার সিঁদুর 01-এর প্রতিশোধ আমরা নিব, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চুপ বসে নাই, আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে। এটাই ছিল মূল কাহিনী। যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা তোলপাড় শুরু হয়েছে, তারা তখন এই চায়। আর এই বিস্ফোরণের পরপরই প্রথমে কিন্তু ওরা পাকিস্তান, তারপরে আপনার আফগানিস্তান, কাউরেই দোষারোপ করে না। তারা বলছে এটা সন্ত্রাসী হামলা, আগে দেখি আমরা কি কি। কারণ হচ্ছে ওনাদের দেশেরই তো 4 জন ছিল, 4 জন ডাক্তার, তাও ডাক্তার ছিল, সবই মুসলমান ডাক্তার। এরপরে আস্তে আস্তে খুঁজতে 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 এখন যাইয়া পাকিস্তানের সাথে এসে পড়ছে কে, বাংলাদেশ। ভারত যেহেতু পাইছে এটা বাংলাদেশের, এবং ওদের সর্বোচ্চ 4টা গোয়েন্দা সংস্থা, ছোটখাটো গোয়েন্দা সংস্থা, সবাই এখন জানে, সবার কাছে রিপোর্ট, সেম রিপোর্ট, যে এখানে বাংলাদেশ জড়িত। এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে, এখন তাহলে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করবে? হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক করবে, তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক হয়তো করবে। ভারত হচ্ছে যে পাকিস্তানের মতো যায় ধাই 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 বিমান দিয়ে আক্রমণ করে বসবে না, বা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারবে না। তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী 15-20 দিন বা 1 মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে, রাস্তায় ঘাটে, চায়ের দোকানে, বাসর ঘরে, এগুলোতে পাইতে পারেন। এই এক হইতে পারে। অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে 42টা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প, মানে 42টা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতরে আছে, যেগুলো ওরা নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থা 3 জন আসছিল ওরা। হয়তো এগুলোতে সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা টামলা করে এগুলার উড়াই দিতে পারে। এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় 5-6টা মাদ্রাসা আছে, ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা, চিটংয়েও আছে কয়েকটা। এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা। এগুলাতে যে কোনো সময় তো ড্রোন দিয়েও মারতে পারে, অথবা এখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলা, তাদের হয়তো ধাই ধাই করে খাইয়া দিতে পারে। এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত, এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে। এবং ভারত এখন তো কূটনীতিক ভাবে চাপ দিবে, এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা, বাংলাদেশ এখন এই অবস্থা, সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে। কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে, সারা পৃথিবী জানে, যার কারণে পাকিস্তানরে সকাল বিকাল মারা সোজা। এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না, তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর কঠিন নজর রাখছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে। যার কারণে কিছুদিন আগে দেখছেন যে কানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে, আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে। সুতরাং এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব, কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায়। আর ইউরোপ ইউরোপ তো এমন এক অবস্থা, আপনার দেখেন ওই যে বেশ কিছুদিন আগে 2003 না জানি 4-এ ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল। এরপর থেকে ওই যে আপনার ময়লা ফালানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশনগুলোতে, কোথাও এখন আর নাই। কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রেখে যেতে পারে। এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফালানোর জন্য ঝুড়ির মতো পাবেন, কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন, মানে আপনার 2 মাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে, এই অবস্থায়। আর ইসলাম ফোবিয়া তো আছেই সারা দুনিয়াতে, যে ইসলামিস্টরা এটা করতে পারে, এটা সবাই জানে। আর এখন এই যে 15 জন না জানি 30 জন যেটা ভারতের মারা গেল, এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্তাইনিরা হামাস যেরকম ইসরায়েলে মারছে, সুতরাং মারছে ঠিক সেম কন্ডিশনে হয়তো হইতে পারে। আর এইটা হইলে ব্যাপক বিভীষিকাময়। এবং যদি ওইরকম যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে,
সেম অবস্থাই হবে। কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয়, সেখানে বাস বিচার করবে না। আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো, ওখানে তো সবাইরে তখন কবে যে পটুখোর মৌলানাদেরকে পিটছি। মানে বাচ্চা মরছে না কি মরছে জানি না, আমার দেশে যে মারছে 30 জন তাদের কি। আবার ইকোনমিক প্রেশারও দিতে পারে, বিদ্যুৎ বন্ধ, ওই বন্ধ, সেই বন্ধ, ট্রেডিং বন্ধ, সব করতে পারে। এখন সার্জিক্যাল স্ট্রাইকের যে আসলে কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আবার এমনও হইতে পারে যে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থার 1-1,500-2,000 লোক ঢুকাই দিবে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছা মতন যেগুলো যেগুলো টেরর তুইলা নিবে ফালাই দিবে, তুইলা নিবে ফালাই দিবে, একটু লাফাইছেন ফালাই দিবে। এইভাবে চলবে হয়তো মাসখানেক, এরপর আপনাদের হিসাব করে দেবে 1000 খানিক শেষ, টেরর শেষ। আবার পাকিস্তানি, আর এখন দেখবেন যে ওই যে পাকিস্তানি যেসব মৌলবাদীরা ছিল এরা কিন্তু এখন আর বাংলাদেশে আসবে না, দেখবেন ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ, তারা আর বাংলাদেশে আসবে না। কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু ডিরেক্ট বোমা মারবে, ওইখানে কিন্তু আর আইসা ওই যে মারবে না, ওইখানে একদম ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোম মেরে দিবে। সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে, আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি। বাংলাদেশের জনগণের কাছে তাই আবেদন, এই পাকিস্তানি মৌলবাদীরা যাতে বাংলাদেশে না আসতে পারে সেই ব্যাপারে প্রতিবাদ করেন, সরকারের উপরে আরো বেশি চাপ দেন যে আপনাদের এইসব কারণে আমরা ব্যাঘরে প্রাণ হারাব। ধন্যবাদ আপনাদের সকলকে। জয় বাংলা, জয় বঙ্গ।